হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে রাত্রি 9:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন রাতের খাওয়া দাওয়ার পর আমার ঘর সংসারে কি কাজ থাকে সেটা নিয়েই আজকের ব্লগটা তৈরি করেছি। রান্নাঘরের কাজ তো গৃহিণী হিসাবে সারাদিনই আমাদের কম বেশি করতেই লাগে। তবু আমি খেয়াল করে দেখেছি রাত্রের খাবার খাওয়ার পর থেকে ঘুমাতে যাওয়ার আগে অবধি 1-1.5 ঘন্টার সময় আমার মোটামুটি সমস্ত কাজ গুছাতে লেগে যায়। তো সেই সমস্ত কাজই আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে রাতের খাবারে রয়েছে রুটি আর ভেন্ডি আলুর সবজি। দুপুরবেলাতেই করে রেখেছিলাম। ওই কাউন্টার টপ দুবেলা করে পরিষ্কার করার একটা যে ঝামেলা থাকে সেখান থেকে রেহাই পাওয়ার জন্যই আটা মাখা যদি কখনো বেশি থাকে আমি রুটিটা করে রেখে দিই সুবিধা মতো। রাত্রিবেলাতে আজকে আমি আর মাম্মাম একসাথে খাচ্ছি, কারণ বাবুর আজকে বাইরে পিকনিক আছে, ওর আসতে দেরি হবে, সেই জন্য আমরা দুজনে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আগে থেকে ঠিক করা ছিল না যে ডিনারে ডিমের পোচ আর রুটি সবজি খাবো। হঠাৎই আমরা দুজনে যখন খাচ্ছি খেতে খেতে গল্প করতে করতে মনে হলো যে একটু ডিমের পোচ বানানো যাক। সেই জন্য দেখো না, এখানে প্লেট ধুয়ে সিঙ্কে নামিয়ে দেওয়ার পরে আমি ডিমের পোচটা বানাতে এসেছি। আজকে দুপুরবেলাতে নিরামিষ রান্না করেছিলাম, সেই জন্য ডবল ডিমের পোচটা আনিয়ে নিচ্ছি। তো আমি সাধারণত একটা ডিম দিয়েই পোচ বানিয়ে খাই যদি কখনো খেতে হয়, কিন্তু আজকে খুব মন চাইলো তাই ডবল ডিমের পোচ বানালাম আমাদের দুজনের জন্য। আর এখানে এই যে ফ্রাইং প্যানটা দেখছো, এটা প্রেস্টিজের ফ্রাইং প্যান, আমি নতুন কিনেছি আর আজকে এক্ষুনি এই পোচ বানাতে গিয়ে প্রথম ব্যবহার করলাম। তো বেশ কিছুদিন হলো আমার আগের যে ফ্রাইং প্যানটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছিল আর কেনা হচ্ছিল না। এবারে ফ্রাইং প্যানটা একটু বড় সাইজেরই কিনেছি। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে গিয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো, গরম গরম ডিমের পোচ রেডি হয়ে গিয়েছে। আর এখানে একটা প্লেটে দুটো কুসুমই ইনট্যাক্ট রয়েছে, সেই প্লেটটা মামাকে দিলাম আর আমি সেই প্লেটটা নিলাম যেটাতে কুসুমটা একটু ফেটে গেছে। ছোটোবেলায় এরকম খুব হতো জানো তো, যে ডিমের কুসুম ফেটে গেলে কেমন একটা ধারণা ছিল জানি না, সেই পোচের স্বাদ নাকি একদম বদলে যেত। সেই জন্য মা যখন ডিমের পোচ বানাতো মার পাশে দাঁড়িয়ে থাকতাম, কুসুমটা যেন কোনো মতে না ফাটে। গোটা কুসুমটা মুখের মধ্যে দিয়ে খেতে তার যেন মনে হতো একটা আলাদা স্বাদ, ফেটে গেলেই তার স্বাদ বদলে যেত। তখন মনে হতো এটা পোচ খাওয়াও যা না খাওয়াও তাই। ছোটোবেলার এই সমস্ত গল্প আর কি। তো এখানে আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে সন্ধেবেলার যে চা খাওয়া হয়েছে, চায়ের বাসন আর রাত্রিবেলাতে খাওয়া দাওয়ার সমস্ত কিছু বাসনপত্র আর দুপুরের একটা দুটো প্লেট ছিল, সেই সমস্ত কিছু নিয়ে আমি ডিশওয়াশারে ভরে দিলাম। এখনও পুরোপুরি ভরেনি, 50%-এর ওপর খালি রয়েছে। বেলাতে নিরামিষ বানিয়েছিলাম আর আগের দিনের ডাল তরকারি কিছুটা হলেও ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের দুপুরবেলাতে হয়ে গিয়েছিল। সেরকমভাবে রান্নাবান্না না হলে পরে তো বাসনপত্র সেরকম পড়ে না, তাই অল্প যেটুকুনি যা ছিল সবটা নিয়ে ভরে দিলাম। বাসনপত্রের সাথে সাথে চা পাতার কন্টেনারটা খালি হয়ে গিয়েছিল, সেই কাঁচের শিশিটাও ডিশওয়াশারে ভরে দিলাম। এবারে রান্নাঘরে এসে যে ফ্রাইং প্যানটাতে ডিমের পোচ বানিয়েছি সেটা মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। একমাত্র রান্নাবান্নার শেষে কোনো পাত্রে যদি কোনো সময় তেল বেশি থেকে যায় সেই পাত্রটাই রান্নাঘরে কাউন্টার টপের ওপরে থাকে। আর বাকি কোনো রকম কোনো বাসন আমি রাখি না রাত্রিবেলাতে। যেটুকুনি যা থাকে নয় ডিশওয়াশারে ভরে দিই, আর তা না হলে যদি হাতে মাজার হয় তাহলে রাত্রিবেলাতেই মেজে ঘষে পরিষ্কার করে তবেই কিচেনটা একেবারে পরিষ্কার করে নিই। এখানে গ্যাসের ওভেনের ওপরে যে কড়াইটা দেখতে পাচ্ছ সেই কড়াইটার মধ্যে সামান্য তেল রয়েছে। তো যে পরিমাণ তেলটা রয়েছে সেটাকে আবার অন্য পাত্রে খালি করব, কড়াইটা মাছ দিয়ে দেব। কিন্তু ডিশওয়াশার যদি আজকে চালাতাম তাহলে অন্য পাত্রে তেলটাকে রেখে দিয়ে কড়াইটা ডিশওয়াশারে দিয়ে দিতাম। যেহেতু চালাচ্ছি না সেহেতু কড়াইটার মধ্যে তেল সমেতই আমি একেবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আগামীকাল রান্নার কাজে তেলটা ব্যবহার করে নিয়ে একেবারে কড়াইটা মাছ দিয়ে দেবো। তো সমস্ত কিছু বাসনপত্র যা ছিল পরিষ্কার করে গুছিয়ে তোলা হয়ে গেছে। এবারে কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব।
যদিও রাত্রিবেলাতে আজকে আমি রুটি করিনি, রুটি করলে পরে মুছতে বা চারিদিকে আটার গুঁড়ো থেকে যায়, সেগুলো তুলে পরিষ্কার করতে একটু বেশি সময় লেগে যায়। ও দিনের বেলা থেকে রাত্রিবেলাতে বেশি যত্ন সহকারে আমি রান্নাঘরটা পরিষ্কার করে থাকি সব সময়তেই। প্রত্যেকদিনই সন্ধেবেলার পর থেকে যে হাত মোছাগুলো ব্যবহার করি বা বাসন মোছার জন্য যে কাপড়গুলো ব্যবহার করি, রাত্রিবেলার শেষে সেগুলো দিয়ে কাউন্টার টপটা আরেকবার শুকনো করে মুছে নিয়ে, যদি বেশি ভিজে থাকলো ধুয়ে নিয়ে জানলার গ্রিলে মেলে দিই, আর তা না হলে শুকনো অবস্থাতেই যদি থাকে তাহলে সেটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে। আজকের মতো সারাদিনের কাজ রান্নাঘরে আমার শেষ। তো বিস্কিটের কন্টেনারটা খালি ছিল, রাত্রিবেলাতেই বিস্কিটের কন্টেনার বা এই যে চা পাতার যে শিশিটা খালি হয়ে গেছে। তো আরেকটা এক্সট্রা আমার কাঁচের শিশি রয়েছে, তার মধ্যে চা পাতা ঢেলে সমস্ত কিছু কাজগুলো রাত্রিবেলাতে গুছিয়ে করে নিয়ে তারপরেই আমি ঘরে যাই। কারণ সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে নিজের কিছু সময় কাটিয়ে নিয়ে তারপরে যখন চা বানাবো বা সকালবেলা যখন যদি জল বিস্কিট খেতে যাই, সেই সময়টাতে কন্টেনার রিফিল করে তারপরে বিস্কিট খাবো, সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। তো যেটুকুনি যা রান্নাঘরের খালি কন্টেনার থাকে সেগুলো আমি কাজকর্মগুলো রাত্রিবেলাতেই শেষ করে রাখার চেষ্টা করি। তো এখানে দেখো চা পাতা তো আমার মুদির জিনিসের সাথে আনাই হয়েছিল, আর ছোট ছোট পাউচ প্যাকেটগুলো এরকম আমি ড্রয়ারের মধ্যে রেখে দিই। তো এই চা পাতাটা আমি এই একটা এক্সট্রা কন্টেনার আছে কাচের, এর মধ্যে আমি ভরে নিচ্ছি। কিচেন থেকে বেরোবার আগে আমার যে শেষ কাজটা থাকে সেটা হচ্ছে আমন্ড বাদাম ভেজানো। তো রাত্রিবেলাতে আমন্ড বাদাম আমি ভেজাই পরের দিনকার সকালের জন্য। তাছাড়া যদি কোনো জলের বোতল খালি থাকে সেগুলোকে দেখে নিয়ে ভরে নেওয়া। তবুও জলের বোতল ভরার কাজটা বাবুই করে থাকে। কখনো যদি কোনো সময় কোনো বোতল খালি থাকলো সবটা রাত্রিবেলাতে ভরেই তারপরে আমি শুতে যাই। তাছাড়া দই পাতা বা পরের দিনকে যদি রান্নার মেনুতে কোনো রকম ছোলা মটর কাবলি চানা কোনো কিছু যদি রান্না হয় সেগুলোর ভিজানোর কাজ সবটা রাত্রিবেলাতেই করে রাখি। তো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 10:30 মতো বাজে। ডিনার করেছিলাম রাত্রি 9:30-তে, 1 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি ফ্রেশ হতে। তো ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেক দিনই ঘুমাতে যাওয়ার আগে আমি ব্রাশ করি, নিজে একটুখানি ফ্রেশ হই, স্কিন কেয়ার করি, ঠাকুরের ওখানে যাই, বিছানা পরিষ্কার করি। সমস্ত কিছু কাজই এই ব্লগের থ্রুতে তোমাদের সাথে আমি শেয়ার করব। দাঁত মেজে মুখ ধুয়ে ফেস ওয়াশ লাগিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। একদিন ঘুমাতে যাওয়ার আগে আমি মুখে ফেস ওয়াশ লাগিয়ে মুখটাকে একদম ক্লিন করে নিই। তারপরেই আমি টোনার আর ময়েশ্চারাইজারটা ইউজ করি। আর ওপেন পোর্সের সমস্যা আছে, যার জন্য প্রত্যেক দিন এই রাত্রিবেলাতেই আমি ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিংটা করে থাকি। তবে ক্লিনজিংটা আমি সারাদিনে 2 থেকে 3 বার করে থাকি। তো এই মুহূর্তে আমি ঠাকুরের কাছে চলে এসেছি। ঠাকুরের এখানে লাইটটা জ্বালিয়ে প্রদীপের তেলটা দেখে নিলাম। অল্প একটুখানি তেল কমে গিয়েছিল, আবার তেল ঢেলেও দিলাম যাতে সারা রাত প্রদীপটা জ্বলতে থাকে। ঠাকুরের ওখানে যেটুকুনি যা কাজ ছিল কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি। এসে এবারে আমি টোনার ইউজ করব, তারপরে টোনারটা একটু ড্রাই হলে পরেই ময়েশ্চারাইজারটা ইউজ করব। আমি এগুলো ডট অ্যান্ড কিয়ের প্রোডাক্ট ব্যবহার করি। তো আমার যেহেতু খুব সেন্সিটিভ স্কিন, সেই জন্য আমি এই প্রোডাক্টটা বেশ 6 মাস ধরে ইউজ করাতে খুবই উপকার পেয়েছি। আমি কখনোই কোনো দিনও কোনো মেকআপের জিনিস ব্যবহার করি না। সত্যি কথা বলতে জানিও না কেমন করে ব্যবহার করতে হয়। সবাই তো আর সব কিছু পারে না, আমিও পারি না। আমি ওই আইলাইনার হালকা একটু লিপস্টিক, ব্যাস আমার দৌড় ওইটুকুনি। তা সত্ত্বেও কেন ওপেন পোর্সের সমস্যা বা ছোটোবেলাতে খুব ব্রণ হতো, এখন ব্রণটা আর হয় না, কিন্তু রোদে বেরোলে পরে মুখটা লাল হয়ে যাওয়া বা সকালে ঘুম থেকে ওঠার পরে টি জোনটা অয়েলি হয়ে থাকা, এই সমস্ত ব্যাপারগুলো এখনও রয়ে গেছে।
তবুও তো সবার কাছে শুনেছি যে অয়েলি স্কিন গড গিফটেড, অয়েলি স্কিন থাকলে স্কিনের রিঙ্কলসটা খুব দেরিতে আসে। তো আমার বলতে গেলে এখনও অবধি সেরকম কোনো সমস্যা হয়নি। এই ডট অ্যান্ড কিয়ের প্রোডাক্টটা বিগত 6 মাস ধরে ব্যবহার করার পরে স্কিনে কপালের দিকটাতে যে হালকা হালকা র্যাশগুলো থাকতো সেই সমস্ত ব্যাপারটা কমে গেছে। তো চলো, স্কিন কেয়ার করা, চুল বাঁধাটা ঘুমোতে যাওয়ার আগে একদম কম্পালসারি, কারণ উঁচু করে টাইট করে ভালো করে চুলটা বেঁধে যাতে ঘাড়ের গোড়ায় না নড়ে, মাঝরাত্রিবেলায় চুলটা যাতে না খুলে যায় সেই দিকটা আমি অবশ্যই খেয়াল রাখি। ভালো করে উঁচু করে চুলটা বেঁধে নিয়ে তারপরেই আমি শুতে যাই। তো বিছানার ওপরে যে চাদরটা পাতা থাকে সেইটা প্রত্যেক দিন তুলে ভালো করে ভাঁজ করে নিই, তা না হলে দলা মোচা হয়ে সকালবেলাতে যা অবস্থা হবে সেটা আর ওপরের দিকে পাতা যাবে না, কুঁচকে থাকলে পরে দেখতে তো একদমই বাজে লাগে, তাই না? তো বিছানাপত্র আমার রেডি হয়ে গেছে। তো ঘড়ির কাঁটাতে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে।